ধানের শীষের পক্ষে কাজ করছেন না। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ধানের শীষের পক্ষে কাজ করেন। ধানের শীষের বাহিরে যে কোনো লাভ নেই। আমি বলতে চাই, আজকে গোবরগাঁও পাগলায় ধানের শীষের প্রার্থীর যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা 12 তারিখ এই ধানের শীষের পক্ষে ভোটের মাধ্যমে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে জয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবার কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ জয়নাল মীর, নিগার ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক। পরিচয় করে দিচ্ছি শামসুদ্দিন মীর, ভারপ্রাপ্ত সভাপতি কৃষক দল। পরিচয় করে দিচ্ছি জনাব রতন ব্যাপারী, শ্রমিক দল নিগার ইউনিয়ন। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গফরগাঁও উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক বিপ্লবী নেতা শাহ আব্দুল্লাহ আল মামুন। শাহ আব্দুল্লাহ আল মামুনকে ওনার বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী নিগোয়ার ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বাংলাদেশের অভিভাবক ছিলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচার বিরোধী আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব, যিনি গণতন্ত্রের জন্য কোনদিন আপোষ করেন নাই, সেই আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চিরদিনের মতো চলে গিয়েছে। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং আলোচনার সভার সম্মানিত সভাপতি আজকে মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ গফরগাঁওয়ে নির্যাতিত, নিপীড়িত, শোষিত মানুষের মুক্ত প্রতীক, যিনি অক্লান্ত পরিশ্রম করে হাঁটি হাঁটি পা করে যিনি আজকে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত হয়েছে, যার হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই ময়মনসিংহ 10 গফরগাঁও আসনে ধানের শীষ উপহার দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, নম্রপত্র বিনয়ী, যার ভিতরে কোন অহংকার নেই, গর্ব নেই, আমাদের সেই শ্রদ্ধেয় জননেতা জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন বিএনপি যুবদল, ছাত্রদল, ছোট্ট শরীর ভাইরা আমার, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, সুদীর্ঘ 18 বছর অত্যাচার উৎপীড়নে নিষ্পেষিত হয়েছে গফরগাঁও মানুষ। কি পরিমাণ মিথ্যা মামলা আমাদেরকে দেওয়া হয়েছে। যারা বিএনপির রাজনীতি করেছে জেল খাটে নাই এমন লোক নাই। আমরা 5ই আগস্ট সেই স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছিল, গফরগাঁওয়ে বাবিল পালিয়ে গেছে। আমরা গণতন্ত্রের প্রক্রিয়া উত্তরণের পথে আমরা এসেছি। আগামী 12ই ফেব্রুয়ারি এদেশে সাধারণ নির্বাচন ও গণভোট নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনারা জানেন, সেই ভারতের আধিপত্য আকর্ষণ আমাদের উপর ছায়া, আমাদের উপর ষড়যন্ত্র করছে।
আজকে সারা বাংলাদেশে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে ভারতের আগ্রাসনের কবল থেকে দেশকে বাঁচাতে হলে ধানের শীষের বিকল্প নেই। আগামী 12 তারিখে যদি ধানের শীষ পাস করে তাহলে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে। তারেক রহমানের সেই 31 দফা কর্মসূচি বাংলার মাটিতে বাস্তবায়িত হবে এবং তার স্বপ্ন বাস্তবায়ন হবে। এদের সাথে চিরতরে আধিপত্যবাদের বিদায় হবে। অনুরূপভাবে আমরা যদি গফর গায়ে আমরা ধানের শীষ পাস না করাতে পারি তাহলে সুদীর্ঘ 45 বছরের সেই বদলা এবং অবহেলিত গফরগাঁওকে আমরা গুছাতে পারবো না, উন্নয়নের দ্বারা অব্যাহত করতে পারবো না। তাই আজকে আমি অনুরোধ করব দলমত নির্বিশেষে এবং এই এলাকা আপনাদের কৃতি সন্তান সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা বাচ্চু সাহেবকে বিজয়ী করবেন, আমাদের অতীতের সমস্ত বদনাম দূরীভূত করবেন। এটি আজকের দিনে আমি দৃঢ়ভাবে আশা করি। সংগ্রামী ভাইয়েরা, বাচ্চু সাহেবেরও অনেক পরিকল্পনা আছে আপনাদেরকে নিয়ে, অনেক স্বপ্ন আছে কিভাবে গফরগাঁও থেকে উন্নয়ন করা যায়, গভর্নমেন্ট চাঁদাবাজ এবার সন্ত্রাস নৈরাজ্য উৎখাত করা যায়, গভর্নমেন্ট সেই রাস্তাঘাট কালভার্ট ব্রিজ কলেজ মাদ্রাসা মসজিদ এইগুলি কিভাবে আধুনিক করা যায়, হাসপাতাল করা যায়, উন্নত গভর্নমেন্ট করা যায় তার প্ল্যান আছে। যাই হোক, এই প্ল্যান বাস্তবায়ন করতে হলে 12 তারিখে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে ধানের শীষে পড়তে তাকে জয়যুক্ত করবেন। আমরা যারা উত্তরে আছি, বাচ্চু সাহেব উত্তর দক্ষিণের মহামিলনের কেন্দ্রবিন্দু মূর্ত প্রতীক। আমরা উত্তর থেকেও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের সংগ্রামী সদস্য জনাব অদূত মন্ডলকে। পরিচয় করে দিচ্ছি পাগলা থানা ছাত্র দল নেতা জনাব নাহিয়ান মীরকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক মনিরুজ্জামান। আমাদের মধ্যে উপস্থিত আছেন লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক নিগরণ ছাত্রদল, কাজল খান, সাবেক সভাপতি চান্নগড় যুবদল, রতন ফকির, সাবেক প্রচার সম্পাদক নিগরণ বিএনপি, আবুল কাশেম, সদস্য নিগরণ শ্রমিক দল, শফিকুল প্রধান, চান্নগড় শ্রমিক দলের সভাপতি, আব্দুল মুতালেব, চান্নগড় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আব্দুল হামিদ শেখ, পাঁচনগর বিএনপি নেতা, উজ্জ্বল সরকার বিএনপি নেতা, যারা পরিচালনা করছেন আমি একটু অনুরোধ করব যে এত নাম বলে মানুষের ধৈর্য তৃপ্তি না ঘটিয়ে, আপনারা তো সবাই নেতা, সবাই স্বনামে পরিচিত, সবাই সবাইকে চিনেন, যত নাম কম বলা যায়। আর বক্তাবৃন্দ যারা বক্তব্য দিবেন, আমার বিনীত অনুরোধ, সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সামনে সম্মানিত উপস্থিতি বলে বক্তব্য শুরু করবেন আর একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বক্তব্য রাখবেন আমাদের মাঝে, এখন বক্তব্য রাখবেন শেখ মোহাম্মদ আব্দুল হামিদ, বারবার কারা নির্যাতিত চেয়ারম্যান এবং পাগলা থানার সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ আব্দুল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আপনাদের প্রাণের মানুষ, যে প্রাণের মানুষ ধানের শীষের প্রার্থী আখতারুজ্জামান উপস্থিত আছেন,
আমার বড় ভাই শেখ মোহাম্মদ ইসহাক চেয়ারম্যান সাহেব, পাইথল ইউনিয়ন পরিষদ উপস্থিত আছেন, অত্র এলাকার মুরব্বিয়ান ও সমবয়সী ভাইরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন করে এসেছি, ধানের শীষের ফুলের অধিকার নিয়ে এসেছি। আপনারা ধানের শীষের জন্য এই 17টি বৎসর এই নিগর ইউনিয়নের মানুষ জর্জরিত হয়েছেন জুলুম আওয়ামী সরকারের হাতে। আজকে যারা আমার সম্মুখে উপস্থিত আছেন, প্রতিটা মানুষই নির্যাতিত হয়েছিলেন, প্রতিটা মানুষই ঘর বাড়ি ছাড়া হয়েছিলেন, প্রতিটা মানুষই জেল হাজত কেটেছেন, প্রতিটা মানুষের নির্যাতন, কারো ভাইকে হত্যা করেছে, কারো বাবাকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ সরকার বিগত 17টি বছর আমাদেরকে জর্জরিত করে দিয়েছিল। কিসের জন্য? শুধু ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। আজকে সেই সময় এসে গেছে, আমরা যেন 12ই ফেব্রুয়ারি সেই দিনে যেন আখতারুজ্জামান বাচ্চু সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাতে পারি। আমার লিডার তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে পারে। আর আমরা যদি ধানের শীষের প্রার্থীকে জয়লাভ না করাতে পারি, আমার লিডার তারেক রহমানও প্রধানমন্ত্রী হতে পারবে না। কারণ এই সিট যদি দিতে পারেন, তখনই 17 বছরের কষ্ট দূর হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, এখানে ছাত্র দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, মূল দল আছে, তাদের সকলের কাছে অনুরোধ করব, তোমরা আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাচ্চু ভাইকে কিভাবে জয়ের মালা তারেক রহমানকে দিবে, এই সিট উপহার দিবে, সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। তখনই আমরা যে নির্যাতন হয়েছি, তখনই আমরা এই কষ্ট দূর হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বিভিন্ন টাইমে বিভিন্ন, গতকালকে একটি দুর্ঘটনা ঘটেছে, আমরা প্রতিবাদ নিন্দা জানাইছি এই জন্যে, কারণ তারাও যদি ধানের শীষ নিয়ে আসত, আমরা দক্ষিণ গোপালগঞ্জের মানুষ তাদের নির্বাচনে আমরা করতাম। এখন আমরা দক্ষিণ গোপালগঞ্জের নমিনেশন এসেছে দেখে আপনারা এই সব ভুল করবেন না। আমরা জানি আপনারা নির্যাতন হয়েছেন, আমরাও নির্যাতন হয়েছি। ধানের শীষ 1 মাস আগে কি বলা হয়েছিল, আমরা প্রতিটা প্রার্থী অঙ্গীকার করেছিলাম, আমরা যাকে নমিনেশন ধানের শীষ দিবে তার নির্বাচনই করব। আজকে আমাদের কি হয়েছে? আপনারা নিয়ে আসতে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা কথা বাড়াবো না, কারণ ইসহাক ভাই বক্তব্য, বিস্তারিত বক্তব্য রাখবেন। আমাদের সাবেক বিএনপির উপজেলার সেক্রেটারি ছিল, অনেক নির্যাতন হয়েছে, মার খেয়েছে, আওয়ামী সন্ত্রাসীরা তাকে নির্মম ভাবে মেরেছে, 80 বৎসরের মানুষকে নির্মম ভাবে মেরেছে। তারপরে আমরা হাল ছাড়ি না, আমরা এত নির্যাতন হয়েছি, এই 17 বৎসর আওয়ামী লীগ আমাদেরকে নির্যাতন করেছে। একটি লোককে নিতে পেরেছে আওয়ামী লীগের লোকেরা নিতে পেরেছে? তাহলে আমরা বিএনপির লোক
হয়ে আগামী 12ই ফেব্রুয়ারি বাচ্চু সাহেবকে জয়লাভ করে ইনশাল্লাহ আমরা করে ফিরব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর গঠনমূলক আলোচনা করার জন্য জনাব আব্দুল হামিদ শেখকে। এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আখতারুজ্জামান বাচ্চু ভাইয়ের উদ্দেশ্যে, ধানের শীষের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করবেন কবি সুরহাবুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ময়মনসিংহ 10 আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আখতারুজ্জামান বাচ্চু ভাই। আল্লাহ মান সম্মান রক্ষা করো সংসদ সদস্য পদপ্রার্থী আখতারুজ্জামান বাচ্চু ভাই। ধনী গরিব সবার কাছে দানের শীষ মার্কাতে ভোট চাই, বাচ্চু ভাইয়ের বিজয় চাই। বিএনপির কেন্দ্রীয় নেতাগণে যাচাই বাছাই করে বাচ্চু ভাইয়ের হাতে ধানের শীষ মার্কা দিয়ে সমর্থন করে। আসো আসো 2 থানা সর্বস্তরের জনগণ, ধানের শীষ মার্কাতে ভোট দিয়ে করব তাকে নির্বাচন। সকলের পছন্দের প্রার্থী কোনো সন্দেহ বানাই। মা বোনেরা ভাই বোনেরা সবার কাছে দোয়া চাই, সবার কাছে ভোট চাই। ভোট দিবেন ভোটারগণ, দোয়া করবেন সর্বজন। ধানের শীষ মার্কা লইয়া বাচ্চু করেন নির্বাচন। দয়ালু দরদি নেতা এমপি প্রার্থী হয়, জননেতা বাচ্চু ভাইকে আমরা করব জয়। বাচ্চু ভাইয়ের উন্নয়নের বক্তৃতা শুনিলে পদ্মা নদীর ঢেউয়ের মতো উতালা হয় মনে। ধানের শীষ মার্কা লইয়া আসেন নির্বাচনে, তিনি সবার সাথে কথা বলেন মিষ্টি মধুর ভাষাতে। আমরা তাকে জয়ী করব ধানের শীষ মার্কাতে। বাচ্চু ভাই জয়ী হবেন, বাচ্চু ভাই জয়ী হবেন, এমপি হবেন জনগণের আশা। বাচ্চু ভাইয়ের হৃদয় ভরা লোকের ভালোবাসা। উন্নয়নের দক্ষতা ধারণ করা বুকে তার। বাচ্চু ভাইকে আমরা দিব মহাবিজয় উপহার। সাদা মনের প্রার্থী পাইছি আমরা জনগণের হাতে। তাকে বৃষ্টির মতো বুট দিয়ে জয়ী করব ধানের শীষ মার্কাতে। তোমার অপেক্ষাতে ছিলাম বাচ্চু ভাই গো আমরা জনগণ। ধানের শীষ বাচ্চু ভাইয়ের মিলে আমরা সবে মিলে তোমায় দিনিব বিজয় দিয়া তুলে। সকলের মতামতে বাচ্চু ভাই সেরা, ধানের শীষ মার্কা লইয়া নির্বাচনে খাড়া। আমরা জনগণ দলে দলে আসি তোমার নির্বাচন করিতে। ধানের শীষ মার্কা লইয়া আসেন বাচ্চু ভাই জনসেবা কান্ডারি। ধানের শীষের জনাব কবি ধন্যবাদ। আমাদের কবিকে ধন্যবাদ করেছেন, আপনাকে ধন্যবাদ। কবি সুরহাবুদ্দিনকে আমাদের নেতা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা সকলে ওনার প্রতি আমরা সমর্থন জ্ঞাপন করলাম এই সুন্দর কবিতা প্রদান করার জন্য। এখন পরিচয় করে দিচ্ছি সাদেক খান, পাগলা থানা যুবদল নেতা। আমি পরিচয় করে দিচ্ছি শেখ মোহাম্মদ ইসাহাক, পাগলা থানা বিএনপি সাবেক সদস্য। নুরুজ্জামান ভাই, পাগলা থানা বিএনপি সাবেক সদস্য। আমি কিছু নাম বলবো আমার বক্তব্যের সময়। এখন সরাসরি বক্তার নাম ঘোষণা করে, ঠিক আছে? আর আমাদের নেতারা সবাই স্বনামে পরিচিত, সবার নাম না বললে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন গফরগাঁও উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, পাগলা থানার সাবেক যুগ্ম আহ্বায়ক, বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইসহাক
শেখ মোহাম্মদ ইসহাককে দিক নির্দেশনামূলক জনতার উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের রাত্র, আপনারা কষ্ট করছেন, আমি দীর্ঘ বক্তব্য দিব না, বক্তব্য প্রার্থীর কাছ থেকেই শুনবেন। স্বাধীনতার মহান ঘোষক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী, তিনবারের বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর আজকে ওনার রুহের মাগফিরাতের জন্য মিলাদ এবং আয়োজনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আপনাদের আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, যিনি ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে দীর্ঘকাল দেশের বাইরে ছিলেন, আল্লাহর রহমতে আপনাদের জাতীয়তাবাদী দলের আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের সন্তান, ছাত্রদের আপামর জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। শেখ হাসিনা নির্যাতন করছে বলে এই দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চুরের মতো পালিয়ে যেতে বাধ্য করেছে। আজকের এই অনুষ্ঠানে সেই দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব গফরগাঁয়ের 6 জন প্রার্থী ছিলেন। সকল জল্পনা কল্পনা মিটিয়ে সুযোগ্য প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু সাহেবকে মনোনয়ন দিয়ে দানের শীল দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আজকে এই মঞ্চে উপস্থিত আমার সহকর্মী, লঙ্গরের চেয়ারম্যান, বিপ্লবী চেয়ারম্যান আব্দুল হামিদ সাহেব, আজকে এই মঞ্চে উপস্থিত আমার অনেক বিএনপি যুব দলের দীর্ঘকালের সহকর্মী, নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, তাঁতি দল, অন্যান্য যত অঙ্গ সংগঠন আছে সকল দলের নেতৃবৃন্দ, আমার সামনে এবং পিছনের সারিতে অত্র এলাকার আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, এলাকার আলেম উলামা, সুধীমণ্ডলী, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সাথীরা, আমি আপনাদের মনে রাখার জন্য 2-4টি কথা বলবো। আর যারা প্রার্থী 6 জন ছিলেন, 5 জন মনোনয়ন পান নাই, তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আপনারা 5 জন নেতাই গফরগাঁয়ের ত্যাগী নেতা। আপনারা 5 জন নেতাই জাতীয়তাবাদী দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট করেছেন, দলকে ধরে রেখেছেন। আমাদের দল, আমাদের দলের চেয়ারম্যান
আপনাদেরকে মনোনয়ন দেন নাই, মনোনয়ন দিয়েছেন আখতারুজ্জামান বাচ্চু সাহেবকে। আপনাদের বিদ্রোহ করার কিছু নেই, আপনাদের খুশি হওয়া উচিত। গফরগাঁও 40 বছরের বেশি সময় বিএনপির কোন প্রার্থী নেই, বিএনপির এমপি নির্বাচিত হতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে সাক্ষী রেখে গফরগাঁওয়ের দক্ষিণের প্রান্ত নিগোয়ারি, এখান থেকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, যে সমস্ত শ্রদ্ধেয় প্রার্থীগণ এখনো নির্বাচন করতে চান, মেহেরবানি করে দলের পক্ষে থাকেন, দলকে শ্রদ্ধা করেন, দলের জন্য বিরত হয়ে যান, নির্বাচন থেকে বিরত হয়ে যান। প্রিয় সাথীরা, গফরগাঁও সেই রসুলপুরের আলালপুর থেকে আরম্ভ করে টুকের সীমানা চাঁদপুর পর্যন্ত 36 কিলোমিটার এলাকা। এইখানে 7 লক্ষ জনতার বাস, ভোট সংখ্যা 5 লক্ষর মতো। আপনাদের নিগোয়ারিতে ভোট সংখ্যা 33,000। গফরগাঁও উপজেলায় সবচাইতে বেশি ভোট নিগোয়ারি ইউনিয়নে। আমি আর একটি কথা বলবো, আপনাদের মাঝে পাগলা থানা হতে অন্য কোন দলের প্রার্থীও আসতে পারে। নিগোয়ারির ভাইদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমি অধিকার রাখি অনুরোধ করার। আপনাদের ইউনিয়ন আমাদের ইউনিয়ন, পাশাপাশি নিগোয়ারির বেশিরভাগ জনগণকে আমি চিনি। আমি যতদিন চেয়ারম্যানই করেছি, নিগোয়ারির চেয়ারম্যান সাহেবরা আমার সাথে থেকেই চেয়ারম্যানই করেছেন। তাই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, নিগোয়ারির 33,000 ভোটের মধ্যে যেই আসুক না কেন, দয়া করে এইবার অন্তত অন্যদের সাথে ভাগাভাগি হয়ে কেউ যাবেন না। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে নিগোয়ারির 30,000 ভোট কাস্ট হবে ইনশাল্লাহ। প্রত্যেকটি ভোট আপনারা দানের শীষে দিবেন, আমার বিনীত অনুরোধ। পার্শ্ববর্তী ইউনিয়ন ঘাটি, আমি টাঙ্গাবর ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি বিনীতভাবে অনুরোধ করব, টাঙ্গাবর অতীতকালেও সর্বোচ্চ ভোট বিএনপিতে দিয়েছে। এই বছর টাঙ্গাবর ইউনিয়নের ভোট নেতা কর্মী ভাইদেরকে আমি অনুরোধ করব, এলাকার লোকদের সাথে যদি আপনাদের কারো কোন মনোমালিন্য থাকে, কারো যদি ব্যক্তিগত অথবা রাজনৈতিক বিরোধ থাকে, দয়া করে গফরগাঁও পাগলাকে ক্ষমা চেয়ে হলেও ঐক্যবদ্ধ হয়ে যান, ঐক্যবদ্ধ হয়ে যান। প্রিয় ভাইরা, আমার দলের এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী যারা আছে, তাদের তারা যেন কোন অবস্থাতেই এই সামনের 40 দিন না ঘুমিয়ে এই এলাকায় যেন এমন ভাবে কাজ করে যাতে করে প্রতিটি বাড়ির মানুষ ভোটকে। আমি পাইছল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আপনাদের একজন কর্মী মাত্র। আমি আজকে আমার ইউনিয়নের নেতৃবৃন্দের সহযোগিতায়, আমার ইউনিয়নের মুরব্বী এবং অন্যান্য সুধীমণ্ডলী, শিক্ষক, অধ্যাপক সকলের সহযোগিতায় আপনাদেরকে আজকে অঙ্গীকার করে দিতে চাই, আমরা 25,000 ভোটের মধ্য থেকে 200 ভোট কোথাও বাহির হয়ে যাবে না। ভাইয়েরা, অনেক আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের দেওয়া প্রার্থী, দানের শীষের প্রার্থী, আগামী দিনে
সারা গফরগাঁয়ের রূপকার আখতারুজ্জামান বাচ্চু বিস্তারিত বক্তব্য দিবেন। আগামী দিনে দানের শীষের বিজয় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম, সকলকেই ধন্যবাদ। অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের মাঝে শেখ মোহাম্মদ ইসহাক। আমরা ওনার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছি এবং আপনারা পালন করবেন ওনার কথাগুলো। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পাগলা থানার যুগ্ম আহ্বায়ক, যার বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন, তারেক রহমানের একমাত্র প্রিয় এবং আস্থাভাজন নেতা জনাব আখতারুজ্জামান বাচ্চু ভাই এখন আপনাদের মাঝে বিস্তারিত বক্তব্য রাখিবেন। এই গফরগাঁয়ে পাগলা থানায় কোন নেতা আছে? দোয়া মাহফিল, কোনো স্লোগান হবে না। ভাই বড় ভাই আপনি বাইনা বলা ভাই এক দুজন থাকেন ভিডিওতে, বাকি বাইরে দেখবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। 14 নং নিগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এদেশের মানুষের অধিকার আদায়ের প্রতীক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পরিপূরক, উন্নয়নের প্রতীক, মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, নিগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব শামসুদ্দিন খান, আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত রয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ, গফরগাঁও উপজেলা অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আপনাদের পার্শ্ববর্তী পাইথল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমার পিতৃতুল্য মুরব্বী, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ ইসহাক ভাই, অনল বর্ষী বক্তা, যিনি একটু আগে অত্যন্ত প্রাঞ্জল এবং গঠনমূলক বক্তব্য দিয়েছেন। আমার বক্তব্যের অর্ধেক উনি দিয়ে দিয়েছেন। উপস্থিত রয়েছেন পাগলা থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, আমার নিজ ইউনিয়ন লংগার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমার প্রিয় ভাই আব্দুল হামিদ শেখ। উপস্থিত রয়েছেন গফরগাঁও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, গফরগাঁও উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক, গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, অনল বর্ষী বক্তা শাহ আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত রয়েছেন গফরগাঁও উপজেলা যুব শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক, শ্রমিকদের প্রিয় নেতা গফুর হাসান। উপস্থিত রয়েছেন গফরগাঁও উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, যুব সমাজের আইকন সর্দার মোহাম্মদ খুররম। উপস্থিত রয়েছেন রাজপথের সেনাপতি
ছাত্র দলের ভ্যানগার্ড আহ্বায়ক মুক্তার হোসেন। উপস্থিত রয়েছেন গফরগাঁও পৌর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবু সায়েম। উপস্থিত রয়েছেন পাগলা থানার স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পাগলা থানার ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক মাজারুল ইসলাম। উপস্থিত রয়েছেন আপনাদের পার্শ্ববর্তী টাঙ্গাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মেম্বার। উপস্থিত রয়েছেন আপনাদের পার্শ্ববর্তী আরেক ইউনিয়ন পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ মোহাম্মদ ইসমত, পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আমার সহযোদ্ধা মুজাম্মেল হক মৃদা, ছাত্র দলের কেন্দ্রীয় নেতা আশিকুল ইসলাম। উপস্থিত রয়েছেন পাগলা থানা তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক মনিরুজ্জামান মনির, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ সেলিম মিয়া। উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়ন বিএনপি আমাদের অনেক নেতৃবৃন্দ, মাওলানা আব্দুর রহমান, এনামুল হক মীর, অনেক নেতৃবৃন্দ, আমাদের আপনাদের পার্শ্ববর্তী টাঙ্গাবর ইউনিয়নের আব্দুল হাতেম মাস্টার সাহেব, অনেক আলেম ওলামা, শিক্ষক, মাওলানা, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। আমি যদি সবার নাম বলতে যাই, অনেক অনেক ঠান্ডা, তাই না? অনেক বাতাস। তো আপনারা যদি আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আপনারা তো সবাই সবাইকে চিনেন নাকি? আমাদের অনেক মেহমান আছে, যে গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম। আমি নিগড়ি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দের কারো নাম এবং অঙ্গ সংগঠনের কারো নাম বললাম না। আপনাদেরই তো অনুষ্ঠান নাকি? আপনারা অনুমতি দিলে তাহলে আমি সরাসরি 2-4টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। কি আপনারা অনুমতি দিচ্ছেন নাকি? আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথমেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনাদের খেদমতে, আপনাদের সেবায় কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সেজন্য আমরা সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক আরেকটু জুড়ে বলেন, সবকিছুর মালিক। আমি যে কোনো জায়গায়, গফরগাঁও পাগলার যে কোনো জায়গায়, যে কোনো মিটিংয়ে যখন বক্তব্য দিয়েছি, আমি সবসময় একটি কথা বলেছি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর বিশ্বাসী। বলেছি না? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা পেয়েছেন। আরেকটি কথা আমি বলেছি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর বিশ্বাসী, আর আমার দলের চেয়ারম্যান এবং দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলের হাইকমান্ডের উপর আমি আস্থাশীল। বলেছি? আপনারা কি সেই আস্থার প্রতিদান পেয়েছেন? আবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং দলের হাইকমান্ডের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি 36 বছর এই দলের কর্মী হিসাবে কাজ করেছি। 36 বছর। এখন আমাকে 36 বছরের একজন কর্মীকে আমাকে গফরগাঁও পাগলার জনগণের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন।
করে দিয়েছেন আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আমি ওনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাইরা আমার, সকল ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ পাক যে সম্মানটুকু দিয়েছে, আপনাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে আপনারা যে দীর্ঘদিন শুধু রাজপথে আপনারা কাজ করেছেন তাই নয়, আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন এবং পর্দার অন্তরালে আমার যেসব মা বোনরা শুনছেন, অনেক বাবারা, চাচারা, মায়েরা, বোনেরা আমাকে অনেকে দেখেন নাই, অনেকে আমার জন্য রোজা রেখেছেন, মানত করেছেন, অনেকে দোয়া করেছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের প্রতি আমি আমৃত্যু কৃতজ্ঞ থাকব এবং মহান রবের কাছে আমি আমৃত্যু কৃতজ্ঞ থাকব এবং শুকরিয়া আদায় করব। এখন আমাদের কথা না, কাজের সময়। একটা কথা আছে না, আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় বড় না হয়ে কাজে বড় হবে, নাকি? এখানে আমার সামনে নিগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের মজলুম জনতার একাংশ, বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা, বোনেরা, আমি আমি গফরগাঁয়ের মানুষ দীর্ঘদিন যাবৎ জুলুমের শিকার হয়েছে। গফরগাঁয়ের মানুষ দীর্ঘদিন নিপীড়নের শিকার হয়েছে। গফরগাঁয়ের মানুষ, পাগলার মানুষ দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে। আপনাদের নিগরীবাসী সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আমি দয়া করে হাততালি না দেওয়ার জন্য অনুরোধ করব। তো প্রশ্ন রাখতে চাই, আপনারা এই ইউনিয়নের বহু মানুষ জেল খেটেছেন। জেলে আমি দেখতে গিয়েছি, আবার বাড়িতেও দেখতে এসেছি। আমার একটি অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলছি। যখন আমাদের ভাইয়েরা জেলে গিয়েছেন, তাদের স্ত্রীরা যখন কান্না করতেন, সন্তানেরা যখন জেলে গিয়েছেন, মা যখন কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলতেন, চোখে যখন অনেকে অসুস্থ হয়ে পড়তেন, এমনি একটি সময়ের মধ্য দিয়ে আমরা গেছি। যখন আমি জেলে তাদেরকে দেখে এসেছি, আবার তাদের বাড়িতে পরিবারের সাথে সাক্ষাতের জন্য আমি যখন আসব, নিগর ইউনিয়নের বিএনপি এত নির্যাতনের জুলুমের শিকার হয়েছে, তখন যখন শুনেছে, আমি বলেছি যে আমি তার বাড়িতে যাব, অনেক নেতাকর্মী বলেছেন আপনি আইসেন না, আপনি আসলে হামলা করবে, আপনি আসলে হামলা করবে, আপনার অঙ্গহানি করবে, আপনার গাড়ি ভেঙে দিবে, এটা করবে, সেটা করবে। অনেক আতঙ্ক, ভয় এবং আতঙ্কের মধ্যে তারা ছিলেন। আমি কিন্তু ভাই, আমি বলেছি তোমাদের আপনাদের থাকার দরকার নাই, আমি যাব। আমি যারা জেলে গিয়েছেন তাদের বাড়িতে গিয়েছি, আমারে মারবে না কাটবে আমি কিন্তু চিন্তা করি নাই। করেছি? যখন এই নিগর ইউনিয়নে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল, তখনও কিন্তু আমি আপনাদের সাথে ছিলাম, পাশে ছিলাম। আপনাদের বাড়িতে গিয়েছি, ঘরে গিয়েছি, কেউ মারা গেলে জানাজায় শরীক হয়েছি, বিভিন্ন কায়দা কৌশলে আপনাদের পাশেই ছিলাম না? আমার আরেকটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। একবার আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমার পরিবার, আমার স্ত্রী, সন্তানেরা গাড়িতে ছিল। আমাকে এখানে ঈদের পর এই যে ব্রিজটা, ত্রিমণি ব্রিজ, এই ব্রিজ পার হওয়ার পর আমাকে নিগর ইউনিয়ন বিএনপির নেতা বললেন, সেটের পেলেন আমি এই দিক দিয়ে যাচ্ছি, আমাকে বললেন যে ভাই একটু চা খেয়ে যাবেন। তো আমার স্ত্রী, সন্তানেরা গাড়িতেই বসা ছিল। আমি নেমেছি চা খাওয়ার জন্য।
তারপর আমি তাদের নাম বলতে চাই না, আমাকে তখন হামলা করার জন্য তারা প্রস্তুতি নিল। আমাকে তারপর ওই নেতা কর্মীরা কোনো মতে, আমি জাস্ট দুটি উদাহরণের কথা বললাম। আমার ডানে বামে অনেক নেতৃবৃন্দ রয়েছেন, ওনাদের বাড়িঘরে হামলা হয়েছে, আমার বাড়িঘরেও হামলা হয়েছে, আমাদের অনেক নেতাদের বাড়ি ঘর ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, এমনকি বাথরুমের বদনা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। ভাইয়ের আমার, এখন আপনাদের হিংসা, হানাহানি, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করবেন নাকি সামনের দিকে এগিয়ে যাবেন? আমরা পিছনে ফিরে তাকাতে চাই না, আমরা প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা কোনো বিভেদ বিভাজনের রাজনীতি চাই না, আমরা সমাজকে ঐক্যবদ্ধ করতে চাই। আমরা এই যে হাতের আঙ্গুল পাঁচটি যেরকম সমান না, একসাথে হলে একটি শক্তি হয়। আমরা গফরগাঁও পাগলার প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লা, প্রতিটি গ্রাম, প্রতিটি ইউনিয়ন, টোপ থেকে রসুলপুর, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সবাইকে একই সূত্রে গাঁথতে চাই। আমরা অতীতমুখী হতে চাই না, আমরা পিছনে ফিরে তাকাতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা সমৃদ্ধির কথা বলতে চাই, আমরা শান্তির চাই, আমরা নিরাপত্তা দিতে চাই মানুষের। আমি গফরগাঁও এবং পাগলার মানুষকে, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন, আমি কেন্দ্রীয় রাজনীতি করার সুবাদে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় আমার যাওয়া হয়েছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন, ওই অঞ্চলের মানুষের প্রধান অগ্রাধিকার তাদের উন্নয়ন। কিন্তু আমরা এই বাংলাদেশের মধ্যে মনে হয় একমাত্র ব্যতিক্রম, যাদের প্রধান অগ্রাধিকার তাদের শান্তি এবং নিরাপত্তা। আমি আপনাদের প্রতিশ্রুতি না, আমি অঙ্গীকার করতে চাই, আমি আখতারুজ্জামান বাচ্চু আপনাদের দোয়ায় সমর্থনে আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ যে কোনো মূল্যে এই গফরগাঁও পাগলাবাসীর, নিগরীবাসীর শান্তি এবং নিরাপত্তায় নিশ্চিত করব ইনশাল্লাহ। আমি কে কোন দল করে, কে কোন শ্রেণীর, কোন পেশার, আমি সেই বিবেচনা থেকে আমি কোনো বিবেচনায় নিব না। আমি দলমত নির্বিশেষে, ধর্ম, গোত্র, পরিবার নির্বিশেষে প্রত্যেকের শান্তি নিরাপত্তা নিশ্চিতে কাজ করব ইনশাআল্লাহ। আমি গফরগাঁও পাগলার প্রতিটি গ্রাম, ইউনিয়ন, মহল্লায় আমি এমন একটি পরিবেশ তৈরি করব যেখানে পায়ে পায়ে সম্প্রীতি থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, মহব্বত থাকবে, ঐক্য থাকবে। একমাত্র ক্ষমার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ সমাজ গড়তে চাই। ভাইরা আমার, আমি আপনাদের বিনীত অনুরোধ করব, আমার দ্বিতীয় অগ্রাধিকার আপনাদের নিগরি আমার অত্যন্ত পছন্দের জায়গা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত খায়েশের কথা বলি, নিগরিতে যেরকম ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ইচ্ছার কথা বলি, এই নিগরিতে যেরকম 17 বছর জুলুম হয়েছে, 5ই আগস্টের পরেও কিছু বিশৃঙ্খলা হয়েছে। আমি ভাই স্পষ্টবাদী মানুষ, সোজা সাপটা মানুষ, সোজা সাপটা কথা বলি। আমি নিগরি মাটি থেকে চিরতরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, জুয়া চিরতরে নির্মূল করতে চাই। আমি একটি অনুরোধ জানাতে চাই, আপনারা নিগরীবাসী 2-1 সমাজে কিন্তু 98-99 মানুষই ভালো, 1-2 জন একটু অবুঝ থাকে,
কম বুঝ থাকে, এক দুজন একটু উগ্র থাকে। আপনাদের এইখানে আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আছেন, অনেক আলেম ওলামা আছেন, শিক্ষকবৃন্দ আছেন, আমার বয়োজ্যেষ্ঠ বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ আছেন। আপনাদের প্রতি একটি অনুরোধ আমি জানাবো, যদি কেউ ভুল করেন আপনারা প্রথমে বোঝানোর চেষ্টা করবেন। যদি না শুদ্ধ হয়, যদি নিজেকে সংশোধন না করে আমাকে বলবেন, আমি বোঝানোর চেষ্টা করব। আপনাদের মাধ্যমে আমি আজকে তাদের, যদি কেউ ভুল করে থাকেন, আমার বড় ভাই ইসহাক ভাই অভিজ্ঞতার আলোকে একটি কথা বলেছেন, আপনাদের প্রতি ওনার সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই, যদি কেউ ভুল করে থাকেন, আপনারা দলীয় নেতাকর্মী যদি হয়ে থাকেন, কেউ যদি ভুল করে থাকেন, আমার ভাই হিসাবে আমি সেই ভুলের জন্য আপনাদের কাছে আমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমি সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই, সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। দয়া করে আমার ভাবমূর্তি নষ্ট হয়, দয়া করে কেউ একটি কথাও কাউকে বলবেন না, দয়া করে কারোর মনে আপনারা কষ্ট দিবেন না। আমি আপনাদের নেতা হিসেবে না, আপনাদের ভাই হিসেবে আপনাদের কাছে এই অনুরোধটুকু জানিয়ে গেলাম, আপনারা দয়া করে এই অনুরোধটুকু রক্ষা করবেন। আর যদি রক্ষা না করেন, আমি কিন্তু ভাই 12 তারিখের পর 13 তারিখ আমি কিন্তু কাউকে চিনব না, কোন অন্যায় অপরাধীকে আমি চিনব না। সে আমার যদি নিজ দলের নেতাকর্মীও হয়, যদি মনে করে থাকেন বাচ্চু ভাই এমপি হলে আপনার সাম্রাজ্য প্রাধান্য বিস্তার করবেন, আপনি ভুল করছেন। আমার সাথে থাকার দরকার নাই, আমার ভোট চাওয়ার দরকার নাই, আমার কোনো সন্ত্রাসীর প্রয়োজন নাই, কোনো চাঁদাবাজের প্রয়োজন নাই, কোনো দখলবাজের প্রয়োজন নাই। আমার শক্তি জনগণ এবং জনগণ, আমি জনগণের শক্তিতে বিশ্বাসী ভাইরা আমার। আমি আমার দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি অনুরোধ করব, আপনারা দীর্ঘ 17 বছর নির্যাতিত হয়েছেন। আমি বাচ্চু, আপনাদের যে কোনো ন্যায্য দাবি, যে কোনো ন্যায্য ব্যবসা বাণিজ্য, যে কোনো আপনার পরিবারের একজন চাকরি, ব্যবসা, যে কোনো বিষয়ে আমি বাচ্চু যা করণীয়, আপনাদের এলাকার উন্নয়নে যা করণীয় আমি বাচ্চু তা করব ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি মনে করে থাকেন বাচ্চু ভাই এমপি হলে কোনো অন্যায় আবদার পূরণ হবে, তাহলে আপনি ভুল করছেন। যদি কেউ মনে করেন বাচ্চু ভাই এমপি হওয়ার পর দখলদারিত্ব কায়েম করবেন, আপনি ভুল করছেন। আমি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক আমাদের সমাজ নষ্ট করে দিয়েছে ভাইয়ের আমার কাছে অপরাধীর একমাত্র পরিচয় অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় বাস বিচার করা হবে না। আপনাদেরকে আমি অঙ্গীকার করলাম, আপনাদের এই নিগরি ওই জুয়া খেলা হতো, কাপাসিয়া থেকে মোটরসাইকেলে করে এসে এইখানে জুয়া খেলা হতো। আমি এই ওসি সাহেবের আগে ওসি সাহেবকে ফোন করে বললাম, আমার লোককে দিয়ে আমি ছবি ভিডিও করিয়েছি, বললাম আগামীকালকের মধ্যে এইখান থেকে জুয়ার আসর বন্ধ করতে হবে। বাসজারের কোনায় এইখানে পাতলাশিতে জুয়ার আসর বসতো, এখন আছে কি আছে না জানি না, আমি ভেঙে দিয়েছি। এখন তো আমার হাতে ভাই পুরো প্রশাসন নাই, আমি কিন্তু এখন সবকিছু পারছি না। আমি কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, আমি এই কথাগুলি শুধু মুখের কথা বলছি না, আমি অন্তর থেকে ধারণ করছি। আমি আপনাদের, আল্লাহ পাক কোরআনে আদেশ করেছেন সত্য ন্যায় ইনসাফ কায়েমের জন্য আমি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব।
সত্য ন্যায় প্রতিষ্ঠা করার লড়াইয়ে যদি আমাকে মৃত্যু বরণ করতে হয়, আমি ভাবছু সেই মৃত্যু হাসি মুখে বরণ করে নিতে রাজি আছি ভাইরা আমার। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সেরা রাজনীতিবিদ, সর্বকালের সবচেয়ে বড় সাম্রাজ্য আরব সাম্রাজ্যের অধিপতি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কেমন ছিলেন? আরব সাম্রাজ্যের মালিক। উনি খুব সাধারণ জীবন যাপন করতেন। কি কথা ঠিক কি ঠিক না? গোটা আরব সাম্রাজ্যের অধিপতি হয়েও উনার স্ত্রী অনেক ধন সম্পদের মালিক ছিলেন, কিন্তু সব দান করে উনিও উনার স্ত্রীও খুব সাধারণ জীবন যাপন করেছেন। কথা ঠিক কি ঠিক না? আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যাংকে কি মারা যাওয়ার পর সেই আততায়ীর গুলিতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার পর, আমি তখন ছোট ছিলাম, আমার বাবা রাজনীতি করতেন, আমি আমার বাবার সুবাদে জাতীয়তাবাদী আদর্শের রক্ত আমার দেহে বহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পর বাংলাদেশের মানুষ বলেছিল ভাঙা সুটকেস। কথা ঠিক কি ঠিক না? শহীদ জিয়ার কি ব্যাংক ছিল? উনি কি ব্যাংক বানিয়েছিলেন? ব্যাংকে অনেক টাকা ছিল। যদি ব্যাংকে যারা আজকে লুটপাট করে ব্যাংক বানিয়েছেন, বিদেশে প্রাসাদ করেছেন, তাদের পরিণতি কি হয়েছে আপনারা দেখেছেন না? রান্না করা খাবার সেটিও খেয়ে যেতে পারেন নাই। আল্লাহর মান দুনিয়ার বাইর। যে মুসলিম নেত্রীর জন্য আজকে এই দোয়া মাহফিল আপনারা আয়োজন করেছেন, আমি শহীদ জিয়ার একজন আদর্শিক কর্মী, মুসলিম নেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী। আমি গর্বিত শহীদ জিয়ার আদর্শের একজন কর্মী হতে পারে, আমাদের মুসলিম নেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হতে পারে, আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একজন কর্মী হতে পারে। বেগম খালেদা জিয়া কে যারা বিভিন্ন অপবাদ দিয়ে এই দুঃশাসন জুলুমের শিকার বেগম অন্যায়ভাবে জুলুম করেছেন, তাদের পরিণতি কি হয়েছে আপনারা দেখেছেন? আর বেগম খালেদা জিয়া আপনাদের জন্য, আপনাদের ভোটের অধিকারের জন্য, এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের উন্নয়নের জন্য ওনার জীবন বিসর্জন দিয়েছেন ভাইয়েরা আমার। আর এই দেশের মানুষও বেগম খালেদা জিয়াকে যে অকাতরে ভালোবেসেছেন, যে ভালোবাসা দেখিয়েছেন, সারা পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধান এত ভালোবাসা পেয়েছেন কিনা আমার জানা নাই। গোটা ঢাকা শহর, সে কি মানিক মিয়া এভিনিউ, কি ফার্মগেট, কি শাহবাগ, কি গাবতলী, কি মগবাজার, কোন গোটা বাংলাদেশ ঢাকা শহর যেন জানাজার মাঠে রূপান্তরিত হয়েছিল, জনসমুদ্রে পরিণত হয়েছিল। সারা বাংলাদেশেও গায়েবানা জানাজা হয়েছে। বেগম খালেদা জিয়া যেরকম এদেশের মানুষের জন্য উনার জীবন উনি বাজি রেখেছেন, বিসর্জন দিয়েছেন, মৃত্যুর কোলে আপোষ করেন নাই, মৃত্যুকে বেছে নিয়েছেন, ঠিক তেমনি এদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে প্রাণে দিয়ে ভালোবেসেছেন। যে ভালোবাসা উদার করে দেখিয়েছেন, মানুষের জীবনে কি আর কিছু চাওয়া করতে পারে? আমি ভাবছি, আপনাদের কথা দিচ্ছি, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে অনুসরণ করে তাদের দেখানো পথে আমৃত্যু আমি চলবো। আপনাদের গোলাম হয়ে, আপনাদের সেবক হয়ে, আপনাদের একজন খেদমতদার হিসেবে আমৃত্যু আমি কাজ করে যাবো ভাইয়ের আমার। এই জীবনে আমি এই ক্ষুদ্র জীবনে যতটুকু সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন,
আপনারা দোয়া করবেন এই সম্মানটুকু আরেকটু বাড়িয়ে যেন আমি কবরে যেতে পারি। মহাবীর আলেকজান্ডার পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের অধিকারী ছিলেন। মাত্র 20 বছর বয়সে সাম্রাজ্যের অধিকারী হয়েছিলেন। বক্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি, শেষ করে দেবো আজানের পর। আমি বক্তব্যের শেষ প্রান্তে চলে আসছি, অল্প কথা বলে শেষ করব। যে কথা বলতেছিলাম, মহাবীর আলেকজান্ডার পৃথিবীর প্রায় অর্ধেক সাম্রাজ্যের অধিকারী ছিলেন। আলেকজান্ডার 20 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। আস্তে আস্তে সাম্রাজ্য উনি বাড়াইতে থাকেন, বাড়াচ্ছিলেন। উনি 32 বছর বয়সে বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়ে উনি মারা যান। উনি যখন জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী, তখন উনি ওনার সেনাপতিদের ডেকে উনি 3টি ওসিয়ত করেছিলেন। প্রথম, উনি ওনার সেনাপতিদেরকে ডাকলেন। সব সেনাপতিরা বিশাল সাম্রাজ্যের অধিকারী, সব সাম্রাজ্য বিভিন্ন রাজ্য থেকে ওনার সেনাপতিরা একে একে আসলেন। মহাবীর আলেকজান্ডার অসুস্থ, উনি সবাইকে ডেকে বললেন, হে সেনাপতিরা, তোমাদের কাছে আমার 3টা ওসিয়ত। 1 নাম্বার, আমি যখন মারা যাব, আমার কফিন যখন বয়ে নিয়ে যাবে, তখন আমার হাত দুটি কফিনের বাইরে বের করে রাখবে। আমার 2 নম্বর ওসিয়ত, আমার মরদেহ ডাক্তাররা বয়ে নিয়ে যাবে। আমার 3 নম্বর ওসিয়ত, আমি সারা জীবন সাম্রাজ্যের পর সাম্রাজ্য জয় করে যে সব ধন সম্পদ সোনাদানা যা অর্জন করেছি, সব আমার মরদেহ শবদেহ যে রাস্তা দিয়ে যাবে, সেই রাস্তার মধ্যে বিছিয়ে দিবে। সেনাপতিরা সবাই আশ্চর্য হয়ে ওনার দিকে তাকালেন এবং প্রশ্ন করলেন, হে মহাবীর আলেকজান্ডার, আমরা কেন এই 3টি কাজ করব? উনি আলেকজান্ডার উত্তর দিয়েছিলেন, আমি পৃথিবীর মানুষকে জানাতে চাই, আমি পৃথিবীতে খালি হাতে এসেছি এবং খালি হাতে ফিরে যাচ্ছি। পৃথিবী থেকে আমি কিছুই নিয়ে যেতে পারছি না। 2 নম্বর, ডাক্তাররা আমার মরদেহ বয়ে নিয়ে যাবে। এই কারণে আমি পৃথিবীর মানুষকে জানাতে চাই যে পৃথিবীর কোন ডাক্তার মানুষের আয়ু বাড়াতে পারেন না, এক উপরওয়ালা ছাড়া। 3 নম্বর, আমার মরদেহ যে পথে যাবে, সকল ধন দৌলত সোনা দানা অর্থ সম্পদ সব বিছিয়ে দিবে। এই কারণে যে আমি পৃথিবীতে মানুষকে জানাতে চাই
পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় কিছুই সাথে নিয়ে যাওয়া যায় না। ভাইয়ের আমার আমি মরলেও 3.5 হাত, আপনারও 3.5 হাত, কুলি মজুর কামার কুমার মুচি সবার একই পরিণতি। ভাইয়ের আমার, আমি বাচ্চু সম্পদের মায়া বাড়াতে চাই না। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আমি বাচ্চু ভালোবাসার কাঙাল, আপনাদের সাথে ভালোবাসা মহব্বত বাড়াতে চাই। আমার মৃত্যুর পর আমার শুধু একটা ইচ্ছা আছে, যারা এই পৃথিবীর মাটিতে, এই গফরগাঁও পাগলার মাটিতে জীবিত থাকবে, আমি এমন কর্ম করে কবরে যেতে চাই যাতে এই গফরগাঁও পাগলার প্রতিটি মানুষ চোখ মুছতে মুছতে আমার জানাজায় শরীক হয়। ভাইয়ের আমার আর কোনো ইচ্ছা নাই। সর্বশেষ কথা, আমরা কয়েকজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি প্রথমে বলেছি, আমি সব সময় বিশ্বাস করতাম আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর, এবং আমার আস্থা ছিল দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে কবুল করেছেন। আমি এই দলের একজন কর্মী হিসেবে 36 বছর কাজ করেছি। সেটি আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এবং আমার দলের চেয়ারম্যান আমার উপর আস্থা রেখেছেন। আমি সবার প্রতি একটি বিনীত অনুরোধ, আমরা যারা অন্যান্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন, আমার সাথে ব্যক্তিগতভাবে সবার সাথেই সুসম্পর্ক, সবার সাথে আমার যোগাযোগ ছিল। এমনকি মনোনয়ন যেদিন দেওয়া হয়েছে তার আগে কিন্তু আমাকে জানানো হয়েছে আমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এর আগেও প্রতিদিন, প্রায় প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাসেই সবার সাথে আমার যোগাযোগ ছিল, কথা হতো। এমনকি যেদিন আমাকে মনোনয়ন পত্র দেওয়া হয়, ওই দিনও গুলশান অফিসে আমাকে চিঠি দেওয়ার সময় 2 জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, মুশফিকুর রহমান, অ্যাডভোকেট আল ফাত্তা খান। আমি নিচে মনোনয়ন পত্র পাওয়ার পর তাদেরকে জড়িয়ে ধরে কেঁদেছি, এবং মুশফিকুর রহমান, সিদ্দিকুর রহমান, আলমগীর মাহমুদ আলম, অ্যাডভোকেট আল ফাত্তা খান, ডাক্তার মোফাক্কুরুল ইসলাম রানা, সবার সাথে আমার নিয়মিত কথা হতো। সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে যাকেই ধানের শীষ দেওয়া হয় সবাই মিলে তার জন্য কাজ করবেন। সবাই কথা দিয়েছেন, এবং পাগলার মানুষ, আপনারা আশঙ্কার মধ্যে ছিলেন। 232 আসন বা অন্যান্য আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা হয়েছে, গফরগাঁও পাগলায় ঘোষণা হয় নাই। আপনাদের মধ্যে একটা আশঙ্কা ছিল, শঙ্কা ছিল যে আসনটি আবার বিএনপি হাতছাড়া না হয়ে জোটের কাছে চলে যায়। কথা ঠিক কি ঠিক না? আপনাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারাও কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন, কথা দিয়েছিলেন। আমিও কথা দিয়েছিলাম যে ভাই, আপনাদেরকে যে কাউকে দেওয়া হয়, আমি কিন্তু যাকেই দেওয়া হোক আমরা সবাই মিলে কাজ করব। আমিও কথা দিয়েছিলাম। বিগত যে কয়টি নির্বাচন হয়েছে, আমি আখতারুজ্জামান বাচ্চুর ভূমিকা কি ছিল আপনারা জানেন? জানেন না? ধানের শীষের পক্ষে সর্বোচ্চ ভূমিকা আমি আখতারুজ্জামান বাচ্চুর ছিল। আমি কখনো দলের বিপক্ষে কোনোদিন একদিন, 1 মিনিট, 1 মুহূর্ত কি দলের সিদ্ধান্তের বাইরে গিয়েছি? আমি সবার প্রতি বিনীত অনুরোধ জানাবো, আমার ডানে বামে গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানার সব নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন। তারা ঐক্যেই শক্তি, ঐক্যেই মুক্তি, এই মূল মন্ত্র সামনে নিয়ে তারা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। একজন নেতাও কিন্তু বাদ নাই বিএনপি এবং অঙ্গ সংগঠনের। 1-2 জন যদি বাইরে থেকে থাকেন, আমি অনুরোধ করব, আমি বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা এই কাফেলায় সামিল হন। বিজয় আমাদের সন্নিকটে। আমি শুধু বিজয়ের জন্য কিন্তু আপনাদের কাছে আসি নাই, আমি আপনাদের কাছে আসছি
আপনাদেরকে ঐক্যবদ্ধ করতে, সম্প্রীতির কথা বলতে, মাদক নির্মূলের কথা বলতে, উন্নয়নের কথা বলতে, চাঁদাবাজির নির্মূলের কথা বলতে, সন্ত্রাস নির্মূলের কথা বলতে, আমি চুরি ডাকাতি বন্ধ করতে আপনাদেরকে ঐক্যবদ্ধ করতে এসেছি। আমি এমন একটি পরিবেশ ইনশাল্লাহ করব যাতে মানুষ দরজা খুলে ঘুমোতে পারে। কি উত্তর, কি দক্ষিণ, কি পূর্ব, কি পশ্চিম, কি গফরগাঁও, কি পাগলা। গফরগাঁও এবং পাগলা একে মায়ের দুটি সন্তান, দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দুই ভাই যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনাদের কি তখন ভালো লাগে না খারাপ লাগে? এক বাবার দুই সন্তান থাকলে যখন গলা জড়িয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় তখন কি ভালো লাগে? আমিও সেরকম একটি পরিবেশ চাই। গফরগাঁও পাগলাকে এগিয়ে নিয়ে যেতে চাই সামনের দিকে, সমৃদ্ধির দিকে, শিল্পায়নের দিকে, উন্নয়নের দিকে। আমরা এমন একটি উন্নত সমৃদ্ধ গফরগাঁও পাগলা করতে চাই যেখানে কোনো হিংসা হানাহানি থাকবে না, প্রতিশোধ পরায়ণ কেউ হবে না, কেউ কাউকে ভয় দেখাতে পারবে না, সবাই যার কথা বলতে পারবে। সবার জন্য একটি নিরাপদ গফরগাঁও পাগলা ইনশাল্লাহ আমরা নির্মাণ করব। সর্বশেষ কথা, আপনাদের পাগলাবাসীর একটি প্রাণের দাবি আছে, পাগলাকে উপজেলাকরণ। আমি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে এই পাগলাকে আমি একটি উপজেলা করব ইনশাল্লাহ। এইটা আমার অঙ্গীকার। এখন গফরগাঁয়ের সব নেতারা এখানে, ওনারা মনে করতে পারেন পাগলাকে উপজেলা করলে পাগলা আবার আগলা হয়ে গেল নাকি? না, শুনেন আমি আপনাকে বলি, আপনার যদি এক ছেলে থাকে, তার যদি একটা 5 তলা বাড়ি থাকে, আরেক ছেলে যদি থাকে, সে যদি আর একটা 5 তলা বাড়ি নির্মাণ করে, আপনার কি ভালো লাগবে না খারাপ লাগবে? গফরগাঁও এখন একটা উপজেলা, বছরে ধরেন 100 কোটি টাকা উন্নয়নের বরাদ্দ আসে, সেই টাকাটা গফরগাঁও থেকে ভাগ হয়ে পাগলায় চলে আসে, অর্ধেক গফরগাঁও থাকে। এতে গফরগাঁয়ের উন্নয়ন ঠিক মতো হয় না, পাগলার উন্নয়ন ঠিক মতো হয় না। কথা কি ঠিক কিনা বেঠিক? তো আমরা যখন পাগলাকে একটা উপজেলা করব, তখন বরাদ্দ দ্বিগুণ হয়ে যাবে। গফরগাঁও উপজেলার বরাদ্দ তখন আর পাগলায় আসবে না, গফরগাঁয়ের কাজও দ্বিগুণ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা গফরগাঁয়েরও ভালো হবে, পাগলারও ভালো হবে। পাগলার জন্য আলাদা বরাদ্দ আসবে। আমাদের পার্শ্ববর্তী দেখেন ফুলপুর, তারাকান্দা, 2টা উপজেলা। আমাদের চেয়ে জায়গা কিন্তু কম, ভোটারও কম, কিন্তু এখানে 2টা উপজেলা। বুঝতে পেরেছেন? আমাদের আরেকজন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন সাহেব যেখানে দিনাজপুরে নির্বাচন করছেন, ওইখানে 4টা উপজেলা। কোন সমস্যা আছে? আমার বাড্ডা, ঢাকার বাড্ডা নির্বাচনী এলাকায় অনেকগুলি থানা। ভাই শুনেন, আপনার যদি 5 সন্তান থাকে, 5 জন যদি মিল থাকে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আর যদি একজন থাকে, সে যদি সুসন্তান না হয়, তাহলেই তো যন্ত্রণা নাকি? আমরা চাই ভাই গফরগাঁও পাগলা কাঁধে কাঁধ মিলে, বুকে বুক মিলে একে অপরের সাথে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা বিনিময় করতে, একে অপরের সাথে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যেতে। ঠিক আছে? কথা শেষ। সর্বশেষ, আমি আজকে যার জন্য এই দোয়া মাহফিল, আমার অভিভাবক, আজকে আমি অভিভাবকহীন হয়ে গেছি। আমি যিনি আমাকে এই গফরগাঁয়ে কাজ করতে বলেছিলেন 2013 সালে, আমার প্রিয় অভিভাবক, প্রিয় মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মধ্যে নাই। ওনার আত্মার মাগফিরাত কামনায় আপনারা দোয়া করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনায় আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমাদের শহীদ জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। আর আমার নেতা, আমার অভিভাবক, বিএনপির চেয়ারম্যান, যিনি আমার হাতে এই ধানের শীষটি তুলে দিয়েছেন, এই ধানের শীষের একটি সম্মান মর্যাদা দিয়েছেন আপনারা, আমার নেতা তারেক রহমান, যাতে সুখকে শক্তিতে পরিণত করে এই বাংলাদেশকে, উনি বলেছেন বাংলাদেশের মাটিতে পা রেখে, আই হ্যাভ এ প্ল্যান বাংলা ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপল, অর্থাৎ বাংলাদেশের মানুষকে নিয়ে ওনার একটি পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হলো অগ্রযাত্রার পরিকল্পনা, সেই পরিকল্পনা হলো সামনের দিকে যাওয়ার পরিকল্পনা, সেই পরিকল্পনা হলো উন্নয়নের পরিকল্পনা, সেই
পরিকল্পনা হলো আমাদের মাদেরকে এই ফ্যামিলি কার্ড, যে ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা, যে ফ্যামিলি কার্ড হবে পরিবারের মায়েদের নামে, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের ঘরে মা বোন আছে না, নাকি নাই? আমাদের কিন্তু অর্ধেক ভোটার নারী। আপনারা দয়া করে আপনাদের মা বোনদেরকে, আমার মা বোনদেরকে আমার সালাম জানিয়ে বলবেন, বিএনপি ক্ষমতায় গেলে, ধানের শীষে ভোট দিলে, বিএনপি সরকার গঠন করলে আমাদের নেতা তারেক রহমান ঘরে ঘরে মায়েদের নামে ফ্যামিলি কার্ড দিবেন। সেই কার্ড দিয়ে মাসে 2,500 থেকে 3,000 টাকা মূল্যের চাল, ডাল, চিনি, লবণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিনামূল্যে সরকার থেকে দেওয়া হবে। আরেকটি, আমার কৃষক ভাইদের জন্য আমার নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, কৃষক ভাইদের জন্য ফার্মার্স কার্ড দিবেন। সেই ফার্মার্স কার্ড, আমাদের এলাকার বেশিরভাগ মানুষ কৃষক, কথা ঠিক কি ঠিক না? কৃষক ভাইয়েরা অনেক সময় ফসলের মৌসুমে ঠিক মতো বীজ কিনতে পারেন না, সেচ দিতে পারেন না, অর্থের অভাবে আমাদের কৃষক ভাইদেরকে কৃষি সহায়তা দেওয়া হবে কৃষি কার্ডের মাধ্যমে, ফার্মার্স কার্ডের মাধ্যমে, এবং কৃষি ঋণ দেওয়া হবে। আর আমাদের নেতা তারেক রহমান আরেকটি কথা বলেছেন, আমাদের গ্রামীণ মানুষের বেশিরভাগ মানুষই অর্থের অভাবে চিকিৎসা সেবা পান না। আমরা সরকারি উদ্যোগে চিকিৎসার ব্যবস্থা করব, এবং যদি সরকারি হাসপাতালে এত জনসংখ্যা, সরকারি হাসপাতালের সংখ্যা কম, সেই জন্য বেসরকারি হাসপাতালেও এই হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হবে, সেই খরচ সরকার থেকে দেওয়া হবে। আর আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই যে বেকার যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আপনাদের সন্তানেরা পড়াশোনা করে চাকরি পান, বলেছেন 18 মাসে 1 কোটি বেকারের কর্মসংস্থান করবেন, আপনাদের ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করবেন। সুতরাং আপনারা একটিবার আমাকে সুযোগ দিন, আমি কথা দিচ্ছি, অঙ্গীকার করছি, এই গফরগাঁও পাগলাকে এগিয়ে নেওয়ার জন্য, এই এলাকার মানুষের উন্নয়নে, জুলুম নির্যাতন বন্ধ করার জন্য, সন্ত্রাস নির্মূলে আমি আপনাদের সাথে থেকে, পাশে থেকে, আপনাদের একজন সেবক হিসেবে, খেদমতদার হিসেবে আমি আপনাদের সাথে থাকব। কোনদিন আপনাদের আমানতের খেয়ানত করব না। সর্বশেষ কথা, নিগড়ি ইউনিয়ন গফরগাঁও পাগলার মধ্যে সবচেয়ে বেশি ভোটের অধিকারী নিগড়ি, নাম হলো নিগড়ি, সবচেয়ে বেশি ভোটের অধিকারী কে? আপনাদের জন্য কি গর্বের? এখন আপনাদের জন্য যে গর্বের, আমার জন্য কি অপমানের হবে? আমার কি সম্মান, ইজ্জত আপনারা রক্ষা করবেন? শুনেন, 50 পাইলেও পাস, একজন ছাত্র যখন পরীক্ষা দেয় 50 পাইলেও পাস, 33 পাইলেও পাস, আবার 99 পাইলেও পাস। আপনারা কোন পাস উপহার দিতে চান? কোন 99? আলহামদুলিল্লাহ, কথা ঠিক থাকবে তো? ভোটের দিন 12 তারিখের পরে 13 তারিখে কিন্তু 99 কম পাইলে কিন্তু তখন কিন্তু এই যে ভিডিও হচ্ছে, সবার যারা যারা কথা দিচ্ছেন তখন কিন্তু ধরা খাবেন। ধরা খাবেন নাকি কাজ করবেন? কাজ করতে হলে 99 পাইতে হলে কিন্তু প্রতিটি বাড়ি, প্রতিটি ঘরে, প্রতিটি মা বোনের কাছে যেতে হবে। খালি নেতাগিরি করলে হবে না, পেড়াগিরি করলে হবে না। আর নেতা না হয়ে আখতারুজ্জামান বাচ্চুর মতো কর্মী হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিবে, এবং 12 তারিখের পর ফলাফল দেখে আমি বাচ্চু, আমার কিন্তু কোনো গ্রুপ নাই, আপনাদেরকে কথা দিয়ে গেলাম। আমি বাচ্চু গফরগাঁও পাগলায় একটাই গ্রুপ থাকবে, বিএনপি, একটাই দল থাকবে, সেটি বিএনপি। আমি কিন্তু আপনার এই ভোটের অঙ্ক হিসাব করে তারপর কিন্তু নেতৃত্ব নির্বাচন করব। কোন কেন্দ্রে কে কত ভোট দিলেন বুঝতে পেরেছেন? কোন কেন্দ্রে কোন নেতার বাড়ি, আমি কিন্তু সে ধৈর্য কিন্তু নেতা বানাবো। আর আপনাদেরকে কোনো বড় চেয়ার থাকবে না। আর একটা কথা দিয়ে গেলাম,
আমার কোনো দলীয় কার্যালয়ে আমার ছবি থাকবে না। আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আমি এমপি হওয়ার পর এই গফরগাঁও পাগলার যত দলীয় রহমানের এই দলে নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান আর আমরা সবাই কর্মী। এই নীতিতে আমি এগিয়ে যাব আপনাদের সবাইকে নিয়ে। গফরগাঁও পাগলার মানুষকে আমি শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি এনে দেওয়ার জন্য আমার নেতা তারেক রহমানের কাছে যাওয়ার প্রয়োজন হলে আমি গিয়ে বলবো, ভাই আপনি আমাকে মনোনয়ন দিয়ে ধানের শীষের প্রতীক দিয়ে গফরগাঁও পাগলা পাঠিয়েছিলেন, আমি আপনার প্রতিনিধি হিসেবে আপনি পাঠিয়েছেন। গফরগাঁও পাগলা রাস্তাঘাট ভাঙাচোরা, এখনো যদি 17 বছর ভাঙাচোরা রাস্তায় গফরগাঁও পাগলার মানুষ চলেছে, এখনো যদি ভাঙাচোরা রাস্তায় চলে তাহলে কিন্তু আমাকেও গালি দিবে, সেই গালি আপনার গায়ে গিয়ে পড়বে। সুতরাং গফরগাঁও পাগলার উন্নয়ন, আপনি যেহেতু ওইখানে আমাকে প্রেরণ করেছেন, এই দায়িত্ব আমার না আপনার। আমার নেতা বাংলাদেশের মানুষের হৃদয়ে বহমান তারেক রহমান, আমি তারেক রহমান আমার ভাইকে, আমার কিন্তু নেতা না, তারেক রহমান শুধু আমার নেতা না, আমার ভাই, আমার বড় ভাই, আমাকে ছোট ভাইয়ের মতো উনি স্নেহ করেন, মায়া করেন। এবং আমি ওনার সাথে, উনি যখন বিদেশে ছিলেন আমাকে যখন ডেকেছেন, আমি ঢোকার পরে খুব হাসি মুখে জিজ্ঞেস করেন, যতবার আমি গিয়েছি আমাকে জিজ্ঞেস করেছেন, বাচ্চু কি খবর, কেমন আছো? আমি ওনাকে জবাব দিয়েছি, ভাইয়া আমি আপনার কর্মী, আমার খবর কি আমি কইতে পারবো? আমি আপনার কর্মী হিসেবে কাজ করি, ভালো মন্দ তো আপনি বলতে পারবেন, ভালো কাজ করছি না খারাপ কাজ করছি। সুতরাং আমি কোনোদিন ওনার কাছে চাই নাই, এমপিও চাই নাই, পদও চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, আর উনি আমাকে অকাতরে ভালোবেসে এই প্রতীকটি আমার হাতে তুলে দিয়েছেন। সুতরাং এটির সম্মান, মর্যাদা রক্ষা আমি আপনারা সবাই মিলে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে সুখ এবং শান্তিতে রাখুন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, নিগর ইউনিয়নবাসী জিন্দাবাদ। আপনাদের সকলে ধন্যবাদ। আর আরেকটা আপনাদের গর্ব, শুনেন, বাংলাদেশে 2টা পল্টন মোড় আছে, একটা হলো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, আর আপনাদের এখানে একটা পল্টন মোড়। ভাই বাংলাদেশে আর পল্টন মোড় নাই। সুতরাং এই পল্টন মোড়ের বাসিন্দারা আপনারা গর্বিত, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পল্টনে, আর আপনাদের এইখানে আরেকটা পল্টন আছে। সুতরাং এই পল্টন ময়দানকে আপনারা বিএনপির এই গর্বিত সন্তানেরা, গর্বিত নিগরীবাসী, আপনারা নিগরী 99% ভোট বিএনপিকে কিভাবে দিবেন, ধানের শীষকে কিভাবে বিজয়ী করবেন, সেই লক্ষ্যে আজকে থেকে কথা কম কাজ বেশি, এই নীতিতে বিশ্বাসী হয়ে সবাই ঘরে ঘরে যাবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া ও মুনাজাত হবে, আপনারা সবাই দোয়া ও মুনাজাতে শরীক হবেন। মাওলানা আতাউর রহমান সাহেব এখন মুনাজাত পরিচালনা করবেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আমরা অনেক কথা আলোচনা শুনেছি। এখন আমাদের দায়িত্ব হলো আমাদের যে কাজ, সেই কাজগুলি আমরা যেন সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি। আজকে যেহেতু দোয়ার মাহফিল, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া, এজন্য আমরা এখন একবার সূরা ফাতিহা এবং 3 বার কুল আল্লাহ পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. ইনশাআল্লাহ আমরা এখন দোয়া করব। আমরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করব। বিএনপির চেয়ারপারসন, তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব এবং দেশনায়ক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করব। এবং আজকে বিশেষ করে যে গাফরগাঁওয়ে আমাদের বিএনপির পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে আক্তারুজ্জামান বাচ্চু ভাই, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। ওনার সাথে এর আগে প্রায় 1 মাস আগে দীর্ঘ সময় কথা হয়েছে, মন খুলে উনি কথা বলেছেন, আমিও কথা বলেছিলাম। তো আল্লাহ তাআলা যেন ওনার মনের সেই মাকাসেদ এবং উদ্দেশ্য এবং তিনি জনগণের যে সেবাটা করতে চান এবং এই গাফরগাঁওবাসীকে দেখাতে চান যে সেবক নয়, সেবক হয়ে কিভাবে সেবা করতে হয়, এই কথাটা উনি যে দেখাতে চান, আমরাও যেন তাকে সেইভাবেই আমরা করে দিয়ে উনি যেন আমাদের সেবাটা করতে পারে। আল্লাহ তাআলা ওনাকেও যেন কবুল করেন। আমরা সবাই দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذريتنا وقرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أي رب العالمين আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ পবিত্র কালাম থেকে কিছু তেলাওয়াত করা হয়েছে আল্লাহ, আপনার নবীর বরকত মর্তবা দরুদ শরীফ পড়া হয়েছে আল্লাহ, ইহার ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ, ইহার হাদিয়াটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে আল্লাহ, ইহার হাদিয়াটুকু সোনার মদিনার রওজে আছারে পৌঁছে দিন। আয় আল্লাহ সাহাবায়ে কেরাম তাবেঈন আইম্মা মুস্তাহিদিন আল্লাহ, চার তরিকার যত পীর গাউস কুতুব ওলি আব্দালে আল্লাহ, যত মর্দার মুমিন মুসলমান কবরে শহীদ আল্লাহ, সকলের রূহে আরওয়ার মধ্যে আর সবটুকু পৌঁছে দিন। আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকের যে দর আয়োজন করা হয়েছে আল্লাহ, ইহার সমস্ত সবটুকু আল্লাহ আয় রব্বুল আলামিন আয় আল্লাহ স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহে আরওয়ার মধ্যে পৌঁছে দিন। আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ শহীদ জিয়ার শাহদরমানি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আম্মা আয় আল্লাহ বেগম জিয়ার রূহে আরওয়ার মধ্যে আর সবটুকু পৌঁছে দিন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ তিনি দেশের জন্য আয় আল্লাহ জীবন দিয়েছেন আয় আল্লাহ, আয় আল্লাহ জেল জুলুম নির্যাতন করে সহ্য করেছেন আয় আল্লাহ, কিন্তু দেশের মাটিকে উনি ছাড়েন না আয় আল্লাহ, দেশের মানুষকে দেশের মাটিকে যেভাবে ভালোবেসেছে আল্লাহ, আপনি মেহেরবানি করে এটাকে আপনি মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করে দিন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ তিনি যে অবস্থার মধ্যে দেশের সেবা করেছেন, খেদমত করেছেন আয় আল্লাহ, ওই সময় অনেক ভালো কাজ উনি করেছেন, যেই ভালো কাজের প্রমাণ আয় আল্লাহ তার জানাজার মধ্যে দেশের জনগণ প্রমাণ দিয়েছেন আয় আল্লাহ, আয় আল্লাহ সেই জানাজার একটা মানুষের উসিলায় আল্লাহ আপনি মেহেরবানি করে তাকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করে দিন। আয় আল্লাহ মানুষ মাত্র ভুল থাকতে পারে আল্লাহ, আপনি মেহেরবানি করে তার ভুলগুলিকে আপনি ক্ষমা করে দিন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ বিএনপির চেয়ারপারসন আয় আল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক আয় আল্লাহ
জনাব তারেক রহমানের নেক হায়াত দান করে দিন। আয় আল্লাহ শরীর সুস্থতা দান করে দিন। আয় আল্লাহ সামনে সারা দেশে নির্বাচনের সফর করবে আল্লাহ, ওই সফর যেন সুস্থতার সহজ করতে পারে সেই তৌফিক দান করে দিন। আয় আল্লাহ জনগণের ভালোবাসা নিয়ে, আয় আল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে যেন আল্লাহ সামনের দিনের ক্ষমতায় রাষ্ট্রপ্রধান হতে পারে সেই তৌফিক দান করে দিন। আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের গফরগাঁওয়ের আল্লাহ যাকে বিএমপি থেকে নমিনেশন দিয়ে আল্লাহ আখতারুজ্জামান বাচ্চু ভাইকে আমাদের কাছে পাঠিয়েছেন, আয় আল্লাহ আপনি মেহেরবানি করে তাকে জনগণের সেবা করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ যারা দল করে আল্লাহ দলকে ভালোবাসে, তারা যারা দলের সিদ্ধান্তকে মানে না, আয় আল্লাহ এই সমস্ত মানুষদেরকে আপনি হেদায়াত দান করে দিন। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে গফরগাঁওয়ের প্রত্যেকটা নেতা কর্মীকে এক হয়ে কাজ করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আজকের এই আয়োজন নিগর ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে করা হয়েছে আল্লাহ, সকল অঙ্গ সংগঠনের যে মেহনত করেছে আল্লাহ তাদের সকলের মেহনতকে আপনি কবুল মঞ্জুর করে দিন। আয় আল্লাহ নিগর ইউনিয়নের সকলকে এক এবং ন্যাক হিসাবে কাজ করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আমাদের সকলের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ আমাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে আল্লাহ, সেই কঠিন সময়ে দুনিয়ার কোনো কিছু স্মরণ থাকবে না আল্লাহ, ওই সময় যেন আমাদের সকলের জবানে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু